হাইপার সেন্সিটিভিটি কতটুকু পড়ানো হয়েছে? স্যার টাইপ 1 পড়াইছিল স্যার। ও, তাহলে একজন বলো, হোয়াট ইজ হাইপার সেন্সিটিভিটি? সাবরিনা বলো, রোল 23। শুনতে পাচ্ছ কথা? হ্যালো। जी सर सुना तो सर। हेलो सुना तो सर। রোল 23। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। স্যারের ক্লাস করছো? হ্যাঁ, শিয়ান স্যারের ক্লাস করছো? জি স্যার। হ্যালো, হ্যালো। জি স্যার বললাম বলেন। শিয়ান জি স্যারের স্যার। ক্লাস করছো? হাইপার হাইপার সেন্সিটিভিটি কি জি বলো? স্যার। জি স্যার। স্যার hypersensitivity হচ্ছে inappropriate or excessive immune response to an antigenic stimulus in presensitized host leading to tissue damage. ওকে, তাহলে সোজা বাংলায় যদি বলি, হাইপার সেন্সিটিভিটি মানে কি? একটা এক্সেসিভ ইমিউন রেসপন্স, অর্থাৎ আমাদের বডিতে যে কোনো অ্যান্টিজেন প্রবেশ করলে একটা ইমিউন রেসপন্স হবে, কিন্তু সেই ইমিউন রেসপন্স যদি এক্সেসিভ হয়ে যায় এবং সেটা যদি আমাদের টিস্যু ড্যামেজ করে, তাহলে সেটাকে আমরা বলবো কি হাইপার সেন্সিটিভিটি। হাইপার সেন্সিটিভিটিকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? দুই ভাগে স্যার, যেমন ইমিডিয়েট আর একটা হচ্ছে ডিলেট। ডিলাইট। তাহলে ডিলাইট কোনটা? 24 থেকে 48 আওয়ার্সের পর থেকে ডেভেলপ হবে। ওকে, এখন হাইপার সেন্সিটিভিটিটা কোন ক্ষেত্রে হয়? অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে না ডিলেট সেল মিডিয়েটেড ক্ষেত্রে, ইনেটের ক্ষেত্রে? বোথ হইতে পারে স্যার, অ্যান্টিবডি মিডিয়েটেড হইতে পারে, সেল মিডিয়েটেড হইতে পারে। অ্যান্টিবডি মিডিয়েটেড, সেল মিডিয়েটেড দুটো হতে পারে, আবার অ্যাকোয়ার্ডের ক্ষেত্রে হতে পারে, ইনেটের ক্ষেত্রেও হতে পারে। তবে মেইনলি হচ্ছে অ্যাকোয়ার্ডে যেগুলো হয় সেগুলাই সাধারণত আলোচনা করা হয়। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে যেগুলো হয় সেগুলোকে আমরা আবার 5টা ভাগে ভাগ করতে পারি, টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত। তার মধ্যে টাইপ 4 যেটা, সেটা হচ্ছে সেল মিডিয়েটেড, যাকে আমরা ডিলেইড বলে থাকি, আর বাকিগুলো হচ্ছে ইমিডিয়েট। তো তোমাদেরকে টাইপ 1 মোটামুটি পড়ানো হয়েছে, তাই না? জি টাইপ স্যার। 1টা আরেকটা নাম কি? অ্যানাফাইলেকটিক। অ্যানাফাইলেকটিক বা ইমিউনোগ্লোবুলিন ই মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। টাইপ 1 বা অ্যানাফাইলেকটিক যে হাইপার সেন্সিটিভিটি, এটার সাথে একটা টার্ম জড়িত, যেটা হচ্ছে অ্যাটোপি। অ্যাটোপি বলতে কি বুঝো? ইনসান বলো। Atopy sir. So it is a genetically determined state of hypersensitivity type 1 to common environmental agent কি বেশি? mediated by immunoglobulin E. অর্থাৎ এখানে জেনেটিক প্রিডিসপোজিশন অফ এক্সেসিভ ইমিউনোগ্লোবুলিন ই থাকবে, ঠিক আছে? তো যে কোনো একটা sir. অ্যালার্জেন যদি আমাদের বডিতে প্রবেশ করে, তাহলে
তার এগেনস্টে নরমালি হচ্ছে নরমাল পার্সন আমরা যারা তাদের ক্ষেত্রে কি হতে পারে ইমিউনোগ্লোবিন ই প্রডিউস হবে, কিন্তু যখন এটা এক্সেসিভ হবে যারা অ্যাটোপি থাকবে যাদের তাদের ক্ষেত্রে এটা হবে একটা অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হয়। অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হতে পারে নাও হতে পারে, কিন্তু যাদের অ্যাটোপি আছে তাদের ক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করে। সঞ্জিদা বলো 34। রোল 34 সঞ্জিদা ফ্রেন্ড। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সাম্পল অফ টাইপ 1 হাইপারসেনসিটিভিটি কি কি আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছ তুমি? জি স্যার শুনতেছি। বলো এক্সাম্পল অফ টাইপ 1 হাইপারসেনসিটিভিটি। হ্যালো, হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ না? জি স্যার। হ্যাঁ বলো না, এক্সাম্পল অফ টাইপ 1 হাইপারসেনসিটিভিটি। এত সময় নষ্ট করলে তো স্যার হবে না। লোকাল অ্যানাফাইল্যাক্সিস, সিস্টেমিক অ্যানাফাইল্যাক্সিস। এটা কি এক্সাম্পল? জি স্যার। হ্যালো, আর কি আছে? হ্যালো ক্লাস করো নাই? স্যার। ড্রাগস, পেনিসিলিন, বাইট অফ হানি বিস। এতক্ষণ লাগতেছে কেন? আরো কমন এক্সাম্পল আছে। হুম, স্যার স্কিন অ্যালার্জি। স্কিন অ্যালার্জি, ফুড অ্যালার্জি, আর ব্রঙ্কিয়াল অ্যাসমা। কেলাজমা। এত কমন কমন গুলো থাকতে এত দূরে যাচ্ছ কেন? আমাদের যে অ্যালার্জিক রাইনাইটিস হয়, যেটাকে আমরা কমন কোল্ড বলি, এটা তো প্রত্যেকেরই হয়, হয় না? তাহলে এগুলো হচ্ছে টাইপ 1 হাইপারসেনসিটিভিটি। অ্যানাফাইল্যাক্সিস, আবার কয় ধরনের আছে? সিস্টেমিক আছে, লোকাল আছে। উম্মে সঞ্জিদা। উম্মে সঞ্জিদা। রোল 26 রোকেয়া। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাইপ 1 হাইপারসেনসিটিভিটি কয়টা ফেজ আছে? তিনটা। কি কি?
স্যার সেন্সিটাইজেশন ফেজ, ট্রিগারিং ফেজ আর হচ্ছে ইফেক্টর ফেজ। ইফেক্টর ফেজ, তাহলে সেন্সিটাইজেশন ফেজে কি ঘটে? Sir, when the antigen enters through the mucosal defense surface, it is taken up, processed, and displayed antigen presenting cell. So T cell become activated. Activated T cells produce cytokines and leading to production of immunoglobulin E. And So bind to receptor of mast cell, basophils, and sensitizing them. তাহলে এটা হচ্ছে সেন্সিটাইজেশন ফেজ। তাহলে এখন সেন্সিটাইজড হলো, জি স্যার। সাজিদ সাজিদুল ইসলাম, সাজিদুল ইসলাম আসো? স্যার ও অসুস্থ বলছিল স্যার আমাকে। ও অসুস্থ? জি স্যার। তাহলে ক্লাসে কি করতেছে? রেসপন্স তো করতে হবে। বলতে স্যার মানে কথা বলতে পারছিল না, অনেক অসুস্থ, জ্বর উঠছে অনেক, বলতেছে 3-4 দিন ধরে অসুস্থ। মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি বলো, সেন্সিটাইজেশন ফেজের পরে কি? স্যার ট্রিগারিং ফেজ স্যার। ট্রিগারিং ফেজ। ট্রিগারিং ফেজে কি ঘটে বলো তো? ট্রিগারিং ফেজ স্যার সেকেন্ড এক্সপোজার যখন অকার হবে সেম অ্যান্টিজেনের মাধ্যমে, সেটা হচ্ছে ইমিউগ্লোবিন ই তে অ্যাটাচড হবে মাস্ট সেল। তারপর হচ্ছে causes cross linkage of adjacent immunoglobulin E antibodies, then synthesize mast cell triggered to release the contents of their granule. তারপর হচ্ছে এটাকে বলা হচ্ছে গ্রানুলাইজেশন, ডিগ্রানুলাইজেশন। ডিগ্রানুলেশন। ডিগ্রানুলেশন। আচ্ছা, এরপর ইফেক্টর ফেজে কি ঘটে? স্যার আমি বলবো? বলো। স্যার ইফেক্টর ফেজের মধ্যে স্যার হচ্ছে মেডিয়েটরস গুলো মাস্ট সেল থেকে রিলিজ হবে। তারপর হচ্ছে টু টাইপস এর রিঅ্যাকশন প্রডিউস হবে, একটা হচ্ছে ইমিডিয়েট রেসপন্স আর একটা হচ্ছে লেট ফেজ রিঅ্যাকশন। ইমিডিয়েট রেসপন্সের মধ্যে হচ্ছে ভ্যাসোডাইলেশন হবে, তারপর হচ্ছে স্যার ভাস্কুলার লিকেজ হবে আর হচ্ছে স্মুথ মাসেল স্পাজম হবে। আর হচ্ছে লেট রেসপন্সের মধ্যে হবে স্যার লিউকোসাইট ইনফিল্ট্রেশন হবে, তারপর এপিথেলিয়াল ড্যামেজ হবে আর হচ্ছে ব্রঙ্কোস্পাজম হবে। টাইপ 1 হাইপারসেনসিটিভিটির ক্ষেত্রে কিছু কমন অ্যালার্জেন থাকে। এগুলো অনেকের ক্ষেত্রে অ্যালার্জি থাকতে পারে, নাও থাকতে পারে। আমাদের অনেকের যাদের হয়তো অ্যাটোপি নেই, কিন্তু তাদের ক্ষেত্রেও দেখবে কিছু কিছু খাবারে হয়তো অ্যালার্জি আছে। কিছু কিছু নির্দিষ্ট খাবার খেলে তার প্রবলেম হয়। আছে না এরকম অনেক? এখানে মৌমাছির কামড় খেয়েছো কে কে? স্যার আমি। স্যার কি আমি হয়েছিল কামড় কামড় দেওয়ার পরে? হ্যাঁ, কি হয়েছিল, কি ঘটেছিল? মানে কামড় স্যার দেওয়ার অনেক পরে বেশি সোয়েলিং হয়ে গেছিল আর তাহলে এটাকে আমরা কি ধরনের অ্যানাফিল্যাক্সিস বলবো?
এটা কি ধরনের অ্যানাফাইল্যাক্সিস? যাদের অ্যাট্রোফি আছে তাদের এগুলো থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। তাহলে টাইপ 1 অ্যামিসোসিটিতে হচ্ছে তিনটা সেল ইনভলভ থাকে, একটা হচ্ছে মাস্ট সেল, বেজোফিল এন্ড ইওসিনোফিল। এরপর এখানে কিছু কমন এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল গুলো প্রত্যেকটা হাইপার সেন্সিটিভ টাইপের এক্সাম্পল গুলো জানতে হবে। টাইপ 1 কোনগুলো, টাইপ 2 কোনগুলো, টাইপ 3 কোনগুলো, এইভাবে সবগুলো এক্সাম্পল গুলো মাস্ট জানতে হবে, কারণ এগুলো ভাইভাতে ধরে। তারপরে মাস্ট সেল থেকে যে ধরনের মিডিয়েটরস গুলো বের হয় সেই মিডিয়েটরস গুলো কোনটার কি ইফেক্ট, এগুলো এখানে একটা লিস্ট আছে। এগুলো অত বেশি ধরবে না, জাস্ট কয়েকটা মিডিয়েটরস এর নাম জেনে রাখবা। হিস্টামিন, হেপারিন, সেরোটোনিন। এরপর হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস বা অ্যানাফাইলেকটিক শক। অ্যানাফাইলেকটিক শকের সাইন আর সিম্পটম গুলো একটু জানবা। এগুলো অনেক সময় ভাবে তো ধরতে পারে যে অ্যানাফাইল্যাক্সিস হলে কি কি প্রবলেম হতে পারে। তাহলে একটা হচ্ছে ডিসনিয়া হবে, ব্রঙ্কিস্পাজম হবে, ল্যারিঞ্জিয়াল এডেমা হবে, ফল ইন ব্লাড প্রেশার এন্ড অকেশনাল ডেথ। তোমরা যে লোকাল ইফেক্ট গুলো পড়েছো, ইফেক্ট গুলো যে পড়েছো ইফেক্টর ফেজে, সেই ইফেক্ট গুলোর সাথে মিলালে দেখবা যে এগুলো মিলে যাচ্ছে। তাহলে এখানে একটা ফিগার দেওয়া আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে একটা অ্যানাফাইল্যাক্সিসের ক্ষেত্রে কি কি ঘটতে পারে? ইচিং তো থাকবে, এটা কমন। এরপরে আই এর ক্ষেত্রে ইনভলভ হতে পারে হচ্ছে কনজাংটিভাইটিস, নজের ক্ষেত্রে রাইনাইটিস, এরপর অ্যানজিওএডেমা হতে পারে। এরপর ল্যারিঞ্জিয়াল এডেমা হতে পারে। ল্যারিঞ্জিয়াল এডেমাটা কিন্তু খুবই ডেঞ্জারাস। ল্যারিঞ্জিয়াল এডেমা হলে কি হবে বলো? রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। রেসপিরেটরি ডিস্ট্রেস, এবং ওই ক্ষেত্রে ইমিডিয়েট আমাদের কি করতে হয়? অক্সিজেন দিতে হবে স্যার। অক্সিজেন যাওয়ার যদি রাস্তায় না থাকে তাহলে অক্সিজেন দিয়ে কি লাভ হবে? স্যার ট্রাকিয়া ছিদ্র করে দিব। হ্যাঁ, এটা কি বলে?
ভাইরাস, ব্রঙ্কোস্পাজম, ব্রঙ্কিয়াল সিক্রেশন বেশি হবে, ভ্যাসোডাইলেশন হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কমন। এই জাস্ট সাইন সিমটমস গুলা একটু ছবি দেখে শিখে রাখবা। ওকে, এখন আমরা আসি টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি, তাহলে এটা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট। এখানে হচ্ছে অ্যান্টিবডি হিসেবে কোনটা থাকে, ইমিউনোগ্লোবুলিন জি অর ইমিউনোগ্লোবুলিন এম। তাহলে এখান থেকে আমাদের মেকানিজম এন্ড এক্সাম্পল গুলো জানতে হবে। আচ্ছা, হাইপার সেন্সিটিভিটি, যে কোনো একটা অ্যান্টিজেন আমাদের বডিতে ঢুকলে এটা এগেনস্টে কি তৈরি হবে, একটা অ্যান্টিবডি তৈরি হবে, তাই না? এটা হচ্ছে কমন জিনিস। এটা আমাদের নর্মাল পার্সনের ক্ষেত্রে হবে, অ্যাটোপিক পার্সনের ক্ষেত্রেও হবে। কিন্তু হাইপার সেন্সিটিভিটিটা কখন ঘটবে, যখন এক্সেসিভ ইমিউন রেসপন্সটা হবে। হতে পারে সাপোজ একটা দেশের আর্মি দেশের জন্য ভালো না খারাপ? ভালো স্যার। একটা দেশের আর্মি হচ্ছে দেশকে প্রোটেক্ট করবে, সেটা কি দেশের জন্য ভালো হবে না খারাপ হবে? আর্মি কিন্তু সে একই আছে। ভালো স্যার। বিদ্রোহ করলে ভালো না, বিদ্রোহ করলে ভালো না স্যার। হ্যাঁ, তাহলে আর্মি যখন সেই দেশ, যে আর্মি দেশকে প্রোটেক্ট করার কথা, সেই আর্মি যদি দেশের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে, তাহলে সেটা দেশের জন্য, দেশের জনগণের জন্য, উভয়ের জন্যই কি খারাপ। তাহলে হাইপার সেন্সিটিভিটি হচ্ছে ঠিক ওই রকম। অর্থাৎ আমাদের যে বডিতে যে অ্যান্টিবডি বা মানে আমাদের ইমিউনিটির যে কম্পোনেন্ট গুলা, সেগুলো আমাদের বডির জন্য কি ভালো নরমালি, কিন্তু সেগুলো যখন আমাদের বডির বিরুদ্ধে কাজ করবে তখন সেটা কি খারাপ। এবং এটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি এক্সাম্পল। তাহলে এখানে দেখো ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন এম, এগুলো হচ্ছে নরমালি আমাদের জন্য ভালো, কিন্তু এগুলো যখন আমাদের নর্মাল সেলফ অ্যান্টিজেনের বিরুদ্ধেই কাজ করবে তখন এটা হয়ে যাবে হাইপার সেন্সিটিভিটি। তাহলে এটা অনেকগুলো মেকানিজম আছে টাইপ 2 এর। টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি তাহলে দেখো এখানে তিনটা মেকানিজম দেওয়া আছে। একটা হচ্ছে অপসোনাইজেশন। Opsonization of the host cell, whereby phagocytes stick to host cells by a way of immunoglobulin C3b. কমপ্লিমেন্ট পড়ানো আছে না তোমাদের? জি স্যার, জি স্যার। পড়ানো। এগুলো জানবা। তাহলে টাইপ 2 অনেকগুলা ওয়ে আছে, পাথওয়ে আছে। টাইপ 2 এর পাথওয়ের মধ্যে একটা হচ্ছে অপসোনাইজেশন, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট পাথওয়ে, আর একটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটি, বা এডিসিসি বলি সংক্ষেপে। এডিসিসিটা অনেক সময় শর্ট নোট আসে, এটা এডিসিসি এই প্যারাটা একটু ভালো করে শিখে রাখবা, এটা শর্ট নোট আসবে। তাহলে প্রথমে আসো অপসোনাইজেশন। অপসোনাইজেশনের ক্ষেত্রে ইনভলভ কি কি থাকে এটা আমাদের জানতে হবে। একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি, আর একটা হচ্ছে C3b or C4b। তাহলে এখানে কি ঘটে,
এখানে হচ্ছে হোস্ট সেল যেটা থাকে, তাহলে ফ্যাগোসাইট যেগুলো থাকে, ফ্যাগোসাইট গুলো হোস্ট সেলের সাথে স্টিকি অর্থাৎ লেগে যায়, অ্যাডারেন্স হয়ে সেক্ষেত্রে ইমিউনোগ্লোবিন জি, সি3বি, সি4বি এগুলো লাইসোজোম রিলিজ করে। তার লাইসোজোম গুলো তখন সেই হোস্ট সেলকে কি করে, লাইসোজোমের কাজ কি? অটোলাইসিস করে স্যার। অটোলাইজ করে, অর্থাৎ এখানে কিছু হাইড্রোলাইটিক এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম গুলোর মাধ্যমে সেলটাকে আমরা জানি কি অ্যাপোটোসিস, প্যাথোলজিতে পড়ছো না? অ্যাপোপ্টোসিস স্যার। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে লাইসোজোমটা কি করবে, সেই সেলটাকে ডিস্ট্রয় করবে। ফ্যাগোসাইটস গুলো লাইসোজোমের মাধ্যমে সেলটাকে ডিস্ট্রয় করবে। তাহলে এখানে আমার ইনভলভ আছে কি, ইমিউনোগ্লোবিলিন জি, ইমিউনোগ্লোবিলিন সি3বি আর সি4বি। তাহলে এটা হচ্ছে একটা মেকানিজম। আরেকটা হচ্ছে কমপ্লিমেন্ট পাথওয়ের মাধ্যমে করবে। তাহলে কমপ্লিমেন্ট পাথওয়ের মাধ্যমে কিভাবে করে, তারপর একটা অ্যান্টিজেন যখন আমাদের বডিতে ঢুকে তখন কি হবে, তার বিরুদ্ধে অ্যান্টিবডি অর্থাৎ ইমিউনোগ্লোবিলিন জি অথবা ইমিউনোগ্লোবিলিন এম এটা তৈরি হবে। তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি মিলে, তাহলে এখানে কোন পাথওয়েটা অ্যাক্টিভেট থাকে, ক্লাসিক্যাল কম্পোনেন্ট পাথওয়ে। কথা কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার। ক্লাসিক্যাল কম্পোনেন্ট পাথওয়েটা অ্যাক্টিভেট করবে। ক্লাসিক্যাল কম্পোনেন্ট পাথওয়েতে আমরা জানি কি মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি হয়। তাহলে ক্লাসিক্যাল কম্পোনেন্ট পাথওয়ে যখন অ্যাক্টিভেট হবে তখন ফরমেশন অফ মেমব্রেন কমপ্লেক্স। তাহলে মেমব্রেন কমপ্লেক্স কোনটাকে বলে? মেমব্রেন কমপ্লেক্স কোনটা? কমপ্লিমেন্ট পড়ানো হয়েছে না মাইশা? হ্যাঁ স্যার, পড়ানো হয়েছে স্যার। তাহলে বলো মেমব্রেন কমপ্লেক্স কোনটা? C5b 6 7 8 9 এগুলোকে জি একসাথে স্যার, কি বলে? মেমব্রেন মেমব্রেন কমপ্লেক্স। কমপ্লেক্স। তাহলে এই মেমব্রেন কমপ্লেক্সটা ফরমেশন হবে। এই মেমব্রেন কমপ্লেক্সটা কি করবে তখন, আমাদের যে লিপিড বাইলেয়ার আছে সেলের, এই লিপিড বাইলেয়ারটাকে, সাইটোলাইসিস না কি বলো? লিপিড বাইলেয়ারটাতে হোল তৈরি করবে। লিপিড বাইলেয়ারটাতে যখন হোল তৈরি করবে তখন সেলটা লাইসিস হবে, সেল লাইসিস আর কি। এখানে মূল মেকানিজমটা কি, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের মাধ্যমে কমপ্লিমেন্ট পাথওয়ে অ্যাক্টিভেট হবে, কমপ্লিমেন্ট পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে মেমব্রেন কমপ্লেক্স ফর্ম করবে, মেমব্রেন কমপ্লেক্সটা সেলটাকে অ্যাটাক করবে, সেলকে অ্যাটাক করে সেল লাইসিস করবে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড মেকানিজম। থার্ড যেটা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটি বা এডিসিসি। তাহলে এখানে কি ঘটনা ঘটে, এখানে হচ্ছে আমাদের হোস্ট সেলটাকে ডিস্ট্রয় করবে কিভাবে। তাহলে হোস্ট সেলটাকে ডিস্ট্রয় করার জন্য যেগুলোতে এফসি পোর্শন আছে, এফসি রিসেপ্টর কার কার আছে বলো? এফসি রিসেপ্টর কার কার আছে মাইশা? মাইশা কি শুনতে পাচ্ছ?
আরেক মাইশা বলো, মাইশা ফারজানা। স্যার ভুলে গেছি স্যার কার কার ছিল। হ্যালো। একটা তো এখানে দেয়া গেছে, ন্যাচারাল কিলার সেল। ঠিক আছে, ন্যাচারাল কিলার সেল, মনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, এগুলো তো হচ্ছে এফসি পোর্শনটা থাকে। তাহলে যে তারা কি করবে, ইমিউনোগ্লোবিন জি এর সাথে বাইন্ড করবে। এফসি ফ্র্যাগমেন্টটা ইমিউনোগ্লোবিন জি এর এফসি ফ্র্যাগমেন্ট যেটা আছে সেটার সাথে টার্গেট সেলটা বাইন্ড করবে। তাহলে ADCC destruction of the host cells whereby natural killer cell attached to the Fc portion of the antibodies। তাহলে এই যে এই সেলগুলো আছে, এই সেলগুলো হচ্ছে অ্যান্টিবডি যে এফসি পোর্শন আছে এগুলোর সাথে বাইন্ড করবে। এগুলোতে এফসি রিসেপ্টর থাকে, ন্যাচারাল কিলার সেল, মনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, এগুলোতে হচ্ছে এফসি রিসেপ্টর থাকবে। তাহলে এগুলোর সাথে হচ্ছে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিন জি এর যে এফসি ফ্র্যাগমেন্টটা আছে এটা বাইন্ড করবে। Then the natural killer cell then release pore-forming proteins called perforins and proteolytic enzymes called granzymes। ঠিক আছে, অর্থাৎ যখন ইমিউনোগ্লোবিন জি এর এফসি পোর্শনটা ন্যাচারাল কিলার সেল বা অন্যান্য যাদের এফসি রিসেপ্টর আছে তাদের সাথে যখন বাইন্ড করবে তখন এরা কিছু জিনিস রিলিজ করবে। একটা হচ্ছে কিছু প্রোটিন রিলিজ করবে, যেমন পোর ফর্মিং একটা প্রোটিন আছে যার নাম হচ্ছে পারফোরিনস, and proteolytic enzyme called granzymes, এই দুইটা রিলিজ করবে। তখন granzymes pass through the pores and activate the enzymes। তাহলে পারফোরেন্স প্রথমে হচ্ছে কিছু পোর তৈরি করবে, and then granzyme pass through the pores and activate the enzymes that lead to apoptosis। তাহলে গ্র্যানজাইম কি কিছু এনজাইমকে অ্যাক্টিভেট করবে, এই এনজাইম গুলো তখন সেলটাকে অ্যাপোপ্টোসিসের দিকে নিয়ে যাবে, অর্থাৎ আলটিমেটলি সেলটা ডিস্ট্রয় হবে। তাহলে এখানে সেলটা ডিস্ট্রয় করে মেইনলি হচ্ছে এটা যে স্ট্রাকচার সাইটোস্কেলেটন আছে, স্ট্রাকচার সাইটোস্কেলেটন এবং ক্রোমোসোম, এগুলাকে ডিগ্রেড করবে, এগুলাকে ডিগ্রেড করে সেলটাকে ডিস্ট্রয় করবে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি মেকানিজম। তাহলে এখানে দেখো কমপ্লিমেন্ট মিডিয়েটেড যে লাইসিসটা, কমপ্লিমেন্ট মিডিয়েটেড লাইসিসটা মেইনলি কোথায় কোথায় হয়? আরবিসি ডিস্ট্রাকশন হয় না? জি স্যার। আরবিসি ডিস্ট্রাকশন কোথায় কোথায় হয়? স্যার কমপ্লিমেন্ট মেডিয়েটর লাইসিস, এটা তো হচ্ছে মেকানিজম। অর্গানের কথা বলতেছেন স্যার? না, এটা হচ্ছে কোন ডিজিজের ক্ষেত্রে হবে বা কোন কোন ক্ষেত্রে হবে? স্যার হেমোলাইটিক অ্যানিমিয়া। একটা হচ্ছে মিসম্যাচড এবিও ব্লাড গ্রুপ ট্রান্সফিউশন, যদি ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে প্রবলেম হয়, মিসম্যাচিং হয়। যেমন আমরা জানি কি কোন ব্লাড গ্রুপকে দিতে পারবে না, এগুলো তো সবাই জানো নাকি? ফিজিওলজিতে পড়ে আসতো না? এই ব্লাড গ্রুপ কি বি ব্লাড গ্রুপের কে ডোনেট করতে পারবে? পারবে না স্যার, পারবে না। তাহলে সেক্ষেত্রে কি করবে? আরবিসিটা ডিস্ট্রয় হবে। কিভাবে ডিস্ট্রয় হবে? টাইপ 2 হাইপারসেনসিটিভিটির মাধ্যমে। আর একটা হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি রিঅ্যাকশন। যদি আরএইচ, একটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, অর্থাৎ পজিটিভ নেগেটিভ যদি ইনকম্প্যাটিবিলিটি হয়, তাহলে এটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে কি ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস।
ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা কি? ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হচ্ছে সাপোজ মায়ের যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, মায়ের নেগেটিভ ব্লাড গ্রুপ, বাবার হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপ, তাহলে সেক্ষেত্রে সন্তানের কি হতে পারে? পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে সন্তানের যদি সাপোজ পজিটিভ হয়, এখন প্রথম সন্তানের ক্ষেত্রে পজিটিভ হলে কি ঘটবে? আমরা জানি কি মায়ের সাথে অ্যান্টিবডি ডেভেলপ করবে বডিতে। হ্যাঁ, এটা এটা কখন করবে? এটা হচ্ছে ফার্স্ট বেবি যখন পজিটিভ। হ্যাঁ, সন্তানের বডি থেকে অর্থাৎ ফিটাসের বডি থেকে যখন ব্লাডটা ডেলিভারির সময় বা তার আগে পরে ব্লাডটা যখন মায়ের বডিতে প্রবেশ করবে, ফিটাসের বডি থেকে ব্লাড মায়ের বডিতে প্রবেশ, আমরা জানি কি ফিটাস পুষ্টি পায় কিভাবে? ব্লাডের মাধ্যমে, প্লাসেন্টার মাধ্যমে মায়ের সাথে কানেক্টেড থাকে এবং সেই প্লাসেন্টার মাধ্যমে ব্লাডের মাধ্যমে সবকিছু আদান প্রদান হয় মা থেকে ফিটাসের মধ্যে। তাহলে সেক্ষেত্রে যদি প্রথম সন্তানের ক্ষেত্রে যদি পজিটিভ হয় ব্লাড গ্রুপ, মায়ের হচ্ছে নেগেটিভ, সন্তানের হচ্ছে পজিটিভ, তাহলে সেক্ষেত্রে সন্তানের বডি থেকে কিছু ব্লাড যদি মায়ের বডিতে ঢুকে যায়, তো ঢুকে সাধারণত ডেলিভারির সময় বা বিভিন্ন সময় এটা ঢুকে, তাহলে মায়ের বডিতে যখন এই পজিটিভ ব্লাডটা ঢুকে, তাহলে পজিটিভ ব্লাড মানে কি? পজিটিভ মানে সেখানে হচ্ছে একটা অ্যান্টিজেন থাকে, সেটা কি? কমনলি কোনটা থাকে? RH এর ক্ষেত্রে কমনলি কোনটা থাকে? এবার ফিজিওলজি ভুলে গেছে সবাই? স্যার মনে নাই স্যার। ডি অ্যান্টিজেন মনে নাই? DE এরকম অনেকগুলো পড়ছো না? বড় হাতের ডি, ছোট হাতের ডি, বড় হাতের ই, ছোট হাতের ই, এগুলো পড়ে আসছে তো। তাহলে ডি অ্যান্টিজেন থাকে, ঠিক আছে? RH এর ক্ষেত্রে হচ্ছে ডি অ্যান্টিজেন থাকে। ডি অ্যান্টিজেন থাকলে সেটাকে আমরা বলি RH পজিটিভ, ডি অ্যান্টিজেন না থাকলে সেটা হচ্ছে RH নেগেটিভ। বুঝা গেছে? তাহলে সন্তানের ব্লাড যখন ফিটাসের ব্লাড যখন মায়ের বডিতে প্রবেশ করবে, তখন মায়ের বডিতে ওই ডি অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হবে, এটাকে আমরা বলি অ্যান্টি ডি অ্যান্টিবডি। ওকে, এখন প্রথম সন্তানের ক্ষেত্রে তো অ্যান্টিবডিটা মায়ের বডি থেকে তৈরি হয়ে আছে, এটা মায়ের সমস্যা করবে না, যেহেতু মায়ের বডিতে ডি অ্যান্টিজেন নাই। মায়ের বডি থেকে ডি অ্যান্টিজেন আছে, মায়ের তো হচ্ছে RH নেগেটিভ। মায়ের বডি থেকে ডি অ্যান্টিজেন আছে না না স্যার, মায়ের বডিতে নেই। যেহেতু মা হচ্ছে RH নেগেটিভ, মায়ের বডিতে ডি অ্যান্টিজেন থাকবে না, কিন্তু সন্তানের বডি থেকে যেগুলো মায়ের বডিতে প্রবেশ করেছে ডি অ্যান্টিজেন গুলো RH পজিটিভ ব্লাডের মাধ্যমে, তাহলে সেগুলোর বিরুদ্ধে হচ্ছে ডি অ্যান্টিবডিটা তৈরি হবে, অ্যান্টি ডি অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টি ডি অ্যান্টিবডিটা তৈরি হয়ে মায়ের বডিতে থাকবে। তাহলে পরবর্তীতে যখন সেকেন্ড ইস্যু আসবে তখন কি হবে? দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ওই যে অ্যান্টিডিটা তৈরি হয়ে আছে, সেই অ্যান্টিডিটা তখন সেকেন্ড সন্তান যদি পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে মায়ের বডি থেকে ওই অ্যান্টিডি গুলো সন্তানের বডিতে চলে আসবে। সন্তানের বডিতে এসে সন্তানের যে রেড ব্লাড সেল আছে, সেই রেড ব্লাড সেল গুলোকে ডিস্ট্রয় করে ফেলবে। এখানে একটা ছবি আছে, দেখো। তাহলে ফার্স্ট প্রেগন্যান্সিতে আরবিসি উইথ RH অ্যান্টিজেন, আমরা জানি যে RH অ্যান্টিজেনটা কোথায় থাকে? আরবিসি তে থাকে। RH অ্যান্টিজেন বা ডি অ্যান্টিজেন সেটা হচ্ছে আরবিসি তে থাকে। তাহলে আরবিসির মধ্যে আছে, তাহলে এই আরবিসিটা তখন কি হলো? ডেলিভারির সময় মায়ের বডিতে প্রবেশ করলো, এই যে প্লাসেন্টার মাধ্যমে, যেটা হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে মায়ের বডিতে প্রবেশ করলো। তাহলে মায়ের বডিতে প্রবেশ করার পরে তাহলে দেখো অ্যান্টি RH ইমিউনোগ্লোবুলিন M তৈরি হলো, মানে যেটাকে আমরা অ্যান্টি ডি বলতেছি, অ্যান্টি ডি অ্যান্টিবডি বা অ্যান্টি RH ইমিউনোগ্লোবুলিন M, এটা তৈরি হলো। তখন এটা মেমোরি সেল এটা মনে রাখবে, ঠিক আছে? মেমোরি সেল তো যে অ্যান্টি RH অ্যান্টিজেন IgM টা তৈরি হলে এটা মেমোরি সেলটা মনে রাখবে।
পরের প্রেগনেন্সির ক্ষেত্রে কি হবে, যখন সেকেন্ড প্রেগনেন্সি হবে তখন সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে আবার তখন এই যে মেমোরি সেলটা আছে বা মায়ের বডিতে যে প্লাসেন্টা, মায়ের ব্লাডেতে প্লাসেন্টার মধ্যে সবকিছুর মধ্যেই তো এই মেমোরি সেলটা থাকবে। তাহলে এই মেমোরি সেলটার মাধ্যমে তখন এটা মনে রাখবে কি, যে ওই যে অ্যান্টিজেনটার বিরুদ্ধে যে সে কাজ করেছিল সেটা তার মনে থাকবে। তখন সে সেটার মাধ্যমে আবার অ্যান্টিবডি তৈরি করবে, যেটা আমরা আইজিজি বলতেছি। প্লাজমা সেল তখন আইজিজি তৈরি করবে, আইজিজিটা তখন সন্তানের বডিতে ঢুকবে ইমিউনোগ্লোবিনটা, এবং এটা সন্তানের যে আরবিসি আছে আরবিসি গুলোকে ডিস্ট্রয় করবে। ইমিউনোগ্লোবিন যে অ্যান্টি-আরএইচ অ্যান্টিবডি প্রসেস প্লাসেন্টা অ্যান্ড অ্যাটাকস ফিটাল আরবিসি কজিং ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে এক্ষেত্রে কি কি ঘটে, ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হলে হেমোলাইসিস যেহেতু করতেছে, অর্থাৎ আরবিসি গুলোকে ডিস্ট্রয় করতেছে, এক্ষেত্রে আরবিসি অধিক পরিমাণে ডিস্ট্রয় হলে কি ঘটে, কি তৈরি হয়? স্যার অ্যানিমিয়া হবে স্যার। অ্যানিমিয়া তো হবে, আর কি হয়? কি আরবিসি ডিস্ট্রয় হলে কি হয়, কি কি প্রোডাক্ট তৈরি হয়? স্যার জন্ডিস হবে স্যার। জন্ডিস হবে, অর্থাৎ বিলিরুবিন তৈরি হবে, তাই না? জি স্যার। বিলিরুবিন, এক্সেস বিলিরুবিন তৈরি হওয়ার কারণে সন্তানের ঠিক জন্মের পরপরই দেখা যাবে অনেক বেশি পরিমাণে জন্ডিস। ওই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ওই ক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে হয়, অর্থাৎ সন্তানের বডিতে যত রক্ত আছে সব বের করে দিয়ে নতুন করে আবার ব্লাড দিতে হয়, এটাকে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন বলে। তাহলে ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটা হচ্ছে একটা গুড এক্সাম্পল অফ টাইপ 2 হাইপারসেনসিটিভিটি। তাহলে আরএইচ এবিও ব্লাড গ্রুপ ট্রান্সফিউশন, মিসম্যাচড এবিও ব্লাড গ্রুপ ট্রান্সফিউশন, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি রিঅ্যাকশন, অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, হাশিমোটোস থাইরয়েডাইটিস, রিউমেটিক ফিভার। ঠিক আছে, রিউমেটিক ফিভারটা ভালো করে মনে রাখবা। কেন? রিউমেটিক ফিভার আর রিউমাটয়েড আর্থ্রাইটিস দুইটা কিন্তু দুই ধরনের হাইপারসেনসিটিভিটি। রিউমেটিক ফিভারটা হচ্ছে টাইপ 2 হাইপারসেনসিটিভিটি, এন্ড রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা সেটা হচ্ছে টাইপ 3 হাইপারসেনসিটিভিটি। ঠিক আছে, তোমাদের ক্লাস আছে উপরে? জি স্যার। কয়টায়? স্যার 11টা থেকে। আচ্ছা, তাহলে তো সময় শেষ। তাহলে টাইপ 2 এর ক্ষেত্রে মেকানিজম গুলো এন্ড এই এক্সাম্পল গুলো শিখে নিবা। ঠিক আছে, আমাকে একটু এই যে পার্সেন্টেজ গুলো পাঠিয়ে দিও। ইনসান, জি স্যার, আমি পাঠাবো। আচ্ছা ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম স্যার।